হ্যালো ফ্রেন্ডস, মাইসেলফ শুভজিৎ। আমি আজকে যে চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব তার নাম কেমিক্যাল বন্ডিং। এই চ্যাপ্টারটি আমরা কয়েকটি পার্টে পড়ব। তো আমরা 9-10 পর্যন্ত যেটুকু কেমিক্যাল বন্ড সম্পর্কে জেনেছি তার মধ্যে ছিল অনলি আয়নিক বন্ড অ্যান্ড কোভ্যালেন্ট বন্ড। আয়নিক বন্ড অর্থাৎ যেটা কোজেল লুইস অ্যাপ্রোচ অর্থাৎ লুইস ডট স্ট্রাকচারে আমরা আয়নিক বন্ড কী করে ফর্ম করে সেটা কিন্তু আমরা দেখেছি অলরেডি 9-10-এ। অর্থাৎ জাস্ট ফর এক্সাম্পল NaCl, সোডিয়ামের যে এক্সেস ইলেকট্রনটা আছে সেটা সেই ক্লোরিনকে দিয়ে দেবে, তার জন্য ক্লোরিনও অক্টেট ফিল আপ হবে, সোডিয়ামেরও অক্টেট ফিল আপ হবে, সেখান থেকে Na+Cl- সেখান থেকে NaCl। এটা আমরা এই ইলেকট্রন ডট স্ট্রাকচারটা আমরা জেনেছি। কোভ্যালেন্ট বন্ডও আমরা জেনেছি কি না, কোভ্যালেন্ট বন্ডে ইলেকট্রন শেয়ারিং হবে। সাপোজ এই যে কমন রিজিয়নে অর্থাৎ CO2 যদি আমরা একটা মলিকিউল ধরে নিই, তাহলে কি হবে না, অক্সিজেনের ভ্যালেন্স শেলে আছে 6টা ইলেকট্রন, কার্বনের ভ্যালেন্স শেলে আছে 4টে ইলেকট্রন, অর্থাৎ এই 4টে ইলেকট্রন, দিস ওয়ান দিস ওয়ান দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান, এই 4টে ইলেকট্রন। তো কার্বন অ্যান্ড অক্সিজেন যদি দুটো করে ইলেকট্রন শেয়ার করে তাহলে কি হবে, তাদের দুজনেরই অক্টেট ফিল আপ হবে, অর্থাৎ এইখানে ডাবল বন্ড তৈরি হবে। এটাও আমরা জেনেছি কোভ্যালেন্ট বন্ডকে কিভাবে ডট স্ট্রাকচার দিয়ে আঁকা হয়। এইখানে আরেকটা বন্ড আমাদের পড়তে হবে যেটার নাম হচ্ছে কোঅর্ডিনেট অর ডেটিভ বন্ড, যেটা নিয়ে আমি পরে ইলাবোরেটলি ডিসকাস করব। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি কোঅর্ডিনেট বন্ডটাকে কিভাবে এই ডট স্ট্রাকচার দিয়ে আঁকা হয়। আমরা আয়নিক বন্ডের ক্ষেত্রে কি দেখেছি না, একটা ইলেকট্রন সে পাশের এলিমেন্টকে দিয়ে দেবে, তা পাশের আয়নকে দিয়ে দেবে। কোভ্যালেন্ট বন্ডে কি দেখেছি না, ইলেকট্রন দুটোই শেয়ার করবে, দুটো এলিমেন্ট। কোঅর্ডিনেট বন্ডের ডিফারেন্স হচ্ছে, সাপোজ কোঅর্ডিনেট বন্ডের একটা এক্সাম্পল যদি আমরা ধরে নিই HNO3, তাহলে এটার ডিফারেন্স হচ্ছে নাইট্রোজেন HNO3 যদি আমরা ড্র করি, নাও এইখানে যদি নাইট্রোজেনের যে দুটো ইলেকট্রন আছে, এই দুটো ইলেকট্রন যদি অক্সিজেনের সঙ্গে, এই অক্সিজেনে কটা আছে, এই অক্সিজেনে আছে 6টা ভ্যালেন্সিয়াল ইলেকট্রন, এই নাইট্রোজেন যদি এই ইলেকট্রনটা অক্সিজেনের সঙ্গে মিউচুয়াল শেয়ার করে তাহলে কিন্তু নাইট্রোজেনের অক্টেট রুল ভায়োলেট হবে। সেই জন্য কি করবে, নাইট্রোজেন প্রথমে এই ইলেকট্রনটা অক্সিজেনকে দিয়ে দেবে, দিয়ে দিয়ে দুজনেই শেয়ার করবে। তার মানে কোঅর্ডিনেট বন্ডের বেসিক ডিফারেন্সটা হলো, যেটা আয়নিক বন্ডে যেরকম ছিল একটা ইলেকট্রন তার পাশের এলিমেন্টকে দিয়ে দেবে, কোভ্যালেন্ট বন্ডে হচ্ছে মিউচুয়াল শেয়ারিং করবে। কোঅর্ডিনেট বন্ডে হচ্ছে একটা এলিমেন্ট তার এক্সেস যে ইলেকট্রন পেয়ার আছে সেইটা পাশের এলিমেন্টকে দিয়ে দেবে, দিয়ে তারা দুজনে শেয়ার করবে। দিস ইজ কল কোঅর্ডিনেট বন্ড, এবং এই বন্ডটাকে অ্যারো দিয়ে লেখা হয়। সাপোজ যদি আমরা এটা করি তাহলে এই বন্ডটাকে অ্যারো দিয়ে লেখা হয় HNO3। এরকম আরো কোঅর্ডিনেট বন্ডের আরো এক্সাম্পল আছে। as for example H2SO4, H3PO4, NH3BF3 কমপ্লেক্স, যদি আমরা NH3BF3 কমপ্লেক্স দেখি, অর্থাৎ NH3 and BF3 কমপ্লেক্স, নাইট্রোজেন কি করবে, এই বন্ডটা, এই যে ইলেকট্রন পেয়ারটা সেইটা পাশে যে বোরন ট্রাইফ্লুরাইডের বোরনকে দিয়ে দেবে, এবং এটা একটা অ্যাডাক্ট তৈরি হবে, অর্থাৎ NH3BF3 অ্যাডাক্ট তৈরি হবে। না, এখানে আরেকটা জিনিস বলার, সেটা হচ্ছে ফর্মাল চার্জ। হোয়াট ইজ ফর্মাল চার্জ? আমরা এতদিন ধরে যে আমরা যে চার্জগুলো আমরা লিখে এসেছি, সাপোজ কার্বনেট আয়ন, আমরা নর্মালি কার্বনেট আয়নটা কিভাবে লিখি না, CO3 মাথায় 2 মাইনাস,
সাপোজ আমাদের কার্বনেট আয়ন লিখতে দেওয়া হলো, আমরা কি লিখি না CO3 মাথায় 2 বা অ্যামোনিয়াম আয়ন লিখতে দেওয়া হলো, আমরা কি লিখি NH4 মাথায় প্লাস। কিন্তু এই মাথায় মাইনাস সাইন বা প্লাস সাইনটা কোন এলিমেন্টের জন্য আসছে সেইটা কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখিনি। এইবার আমরা দেখব বাই ক্যালকুলেটিং অফ ফর্মাল চার্জ। ফর্মাল চার্জের একটা ফর্মুলা আছে। ফর্মাল চার্জ যদি আমরা এফ ধরে নিই, এফ ইকুয়ালস টু ভি মাইনাস এস বাই টু মাইনাস এল। ভিটা কি? ভিটা হচ্ছে ভ্যালেন্স শেলে যে কটা ইলেকট্রন থাকে, এসটা হচ্ছে শেয়ার ইলেকট্রনস অ্যান্ড এলটা হচ্ছে আনশেয়ার ভ্যালেন্স ইলেকট্রনস। সাপোজ আমরা যদি একটা এক্সাম্পল নিই HClO4, HClO4, তো HClO4 এর আমরা যদি ক্লোরিনের যদি ফর্মাল চার্জ আমরা ক্যালকুলেট করি তাহলে কি হবে? আমরা আগে স্ট্রাকচারটা পুরো এঁকে নিই, বন্ড পরে দিচ্ছি। HClO4, তাহলে কি হবে না HClO4 যদি আমরা ক্যালকুলেট করি, এখানে ক্লোরিনের অক্টেট ফিল আপ হয়ে গেল, এখানে একটা বন্ড, এখানে অক্সিজেনের দুটো লোন পেয়ার আছে, এইখানে তিনটে, দিস ইজ এ স্ট্রাকচার অফ HClO4। এইবার ফর্মাল চার্জ অন ক্লোরিন যদি আমরা ক্যালকুলেট করতে, তাহলে কি হচ্ছে, ক্লোরিনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন থাকে না 7টা, তাহলে 7 লিখলাম মাইনাস এস বাই টু, কটা ইলেকট্রন শেয়ার করেছে না এই অক্সিজেন, এই 4টে বন্ডের জন্য টোটাল 8টা ইলেকট্রন শেয়ার করেছে, অর্থাৎ 8/2 মাইনাস এল, আনশেয়ার্ড ইলেকট্রন কটা আছে 0, তার মানে ক্লোরিনের জন্য ক্লোরিনের ফর্মাল চার্জ ফর HClO4 ফর্মাল চার্জ বেরোনো 3। এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখি, কার্বনেট আয়ন, আমাদের খুব কমন আয়ন কার্বনেট, CO3 2-। যদি আমরা CO3 2- প্রতিটা এলিমেন্টের জন্য আমরা ফর্মাল চার্জ বের করি তাহলে কি হবে? আচ্ছা, প্রথমে আমরা কার্বনেট আয়নটা লিখি। কার্বনেট আয়নটাকে দেখতে হচ্ছে এইরকম, একটা ডাবল বন্ড, এইদিকে একটা অক্সিজেন, এইদিকে একটা অক্সিজেন, তার মানে এখানে 6টা থাকবে, মাথায় 2-। ওকে, নাও এইখানে যদি আমরা কার্বনের জন্য প্রথমে ফর্মাল চার্জ বের করি, ফর্মাল চার্জ অফ কার্বন, তাহলে কি হবে না কার্বনের ভ্যালেন্স শেলে ইলেকট্রন থাকে 4টে, মানে 4 লিখলাম মাইনাস এস বাই টু, কটা ইলেকট্রন শেয়ার করেছে 8টা, অর্থাৎ 8/2 মাইনাস 0, তাহলে কত হচ্ছে কার্বনের এখানে ফর্মাল চার্জ হচ্ছে 0। যদি আমরা যে ডাবল বন্ডেড অক্সিজেন আছে সেইটা যদি আমরা বের করি, ডাবল বন্ডেড অক্সিজেনের ক্ষেত্রে ফর্মাল চার্জ, ডাবল অক্সিজেনের বাইরের সেলে কটা থাকে না বাইরের সেলে থাকে 6টা, তাহলে 6 মাইনাস কটা ইলেকট্রন শেয়ার করেছে 1 2 3 4, মানে 4/2, কটা ইলেকট্রন আনশেয়ার অবস্থায় আছে, এখানে আঁকা হয়নি, আনশেয়ার অবস্থায় আছে 4টে, তার মানে 4 - 4, তার মানে এখানে ফর্মাল চার্জ কত দাঁড়াচ্ছে, ফর্মাল চার্জ দাঁড়াচ্ছে এইটার ক্ষেত্রে 0। ফর্মাল চার্জ অফ অক্সিজেন, ফর্মাল চার্জ অফ অক্সিজেন যদি সিঙ্গেল বন্ডের জন্য আমরা বের করি তাহলে কত হবে? সিঙ্গেল বন্ডের জন্য যদি আমরা বের করি, দুটো অক্সিজেনেরই সেম ফর্মাল চার্জ হবে, সেম অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 6 মাইনাস কটা ইলেকট্রন শেয়ার করেছে না 2টো, অর্থাৎ 2/2, কটা ইলেকট্রন আনশেয়ার অবস্থা আছে 6টা, তার মানে এখানে হচ্ছে ফর্মাল চার্জ বেরোবে -1, অর্থাৎ অক্সিজেন, এই অক্সিজেনগুলোর ফর্মাল চার্জ -1 করে, এই অক্সিজেনটার হচ্ছে 0 আর এই কার্বনটারও হচ্ছে 0, এই দুটো অক্সিজেনের -1-এর জন্য আমাদের কিন্তু চার্জটা -2 আসে। তাহলে বোঝা গেল যে আমাদের একটা বিভিন্ন যে র্যাডিক্যালের ক্ষেত্রে বা কম্পাউন্ডের ক্ষেত্রে কীভাবে প্রতিটা এলিমেন্ট আমাদের চার্জ কন্ট্রিবিউট করে। না আমরা যদি এরপরে আমরা রেজোনেন্স স্ট্রাকচার পড়ব, সেখানেও দেখব যে প্রচুর স্ট্রাকচার আঁকা হয়, এবং আমরা বুঝবো কী করে, আমরা সাপোজ এটা বলা হলো যে CO2 মাইনাস CO3 2 মাইনাসের আমাদের ফর্মাল চার্জ ক্যালকুলেট করা হবে, কিন্তু এই CO3
যে এইরকমই হবে, অর্থাৎ কার্বনের সাথে একটা অক্সিজেনে ডাবল বন্ড থাকবে এবং দুটো অক্সিজেনে সিঙ্গেল বন্ড থাকবে, এইটা আমরা বুঝবো কি করে? অর্থাৎ আমাদের নেক্সট টপিক হলো হাউ টু ডিটেক্ট দ্য মোস্ট স্টেবল ক্যানোনিকাল স্ট্রাকচার অন দ্য বেসিস অফ ফর্মাল চার্জ। না, যদি আমরা দেখি তাহলে এখানে হচ্ছে তিনটে রুল বলা হচ্ছে হাউ টু ডিটেক্ট দি মোস্ট স্টেবল ক্যানোনিকাল স্ট্রাকচার। রুল 1 বলা হচ্ছে দি মোস্ট স্টেবল ক্যানোনিকালস শুড হ্যাভ দ্য ডিস্ট্রিবিউশন অফ লোয়ার ফর্মাল চার্জ, অর্থাৎ ফর্মাল চার্জের ডিস্ট্রিবিউশনটা লো হতে হবে। নেক্সট রুল 2 হচ্ছে লোকালাইজেশন অফ নেগেটিভ চার্জ অন মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ইজ মোর স্টেবল, অর্থাৎ মোর ইলেকট্রোনেগেটিভ, যে এলিমেন্টে ইলেকট্রোনেগেটিভ যত বেশি থাকবে সেইখানে যদি নেগেটিভ চার্জ থাকে সেইটা বেশি স্টেবল হবে। অ্যান্ড রুল 3 হচ্ছে সিমেট্রিক্যাল ফর্মাল চার্জ ডিস্ট্রিবিউশন। তো একটা এক্সাম্পল দিয়ে আমাদের বোঝানো যাক। সাপোজ CnO মাইনাস, এটা একটা আয়ন CnO মাইনাস, এইটাকে তিন ভাবে লেখা যায়। একটা লেখা যায় C ডাবল বন্ড N ডাবল বন্ড O মাথায় মাইনাস। আর একভাবে লেখা যায় কি না C ট্রিপল বন্ড N বন্ড O মাথায় মাইনাস। আর একভাবে কি লেখা যায় না C সিঙ্গেল বন্ড N ট্রিপল বন্ড O মাথায় মাইনাস। অর্থাৎ তিন রকমই আমাদের পসিবিলিটি থাকতে পারে। আচ্ছা, আমরা এখানে প্রথমে লোন পেয়ারগুলো লিখে দিই। আচ্ছা, লোন পেয়ারগুলো আমাদের মোটামুটি আঁকা হয়ে গেছে। এবার আমরা দেখব আমাদের ফর্মাল চার্জ ক্যালকুলেট করতে হবে। যদি আমরা ফর্মাল চার্জ ক্যালকুলেট করা হয় অর্থাৎ আগের প্রসেসে, তাহলে আমরা ক্যালকুলেট করে যেটা পাবো সেটা হচ্ছে এরকম, অর্থাৎ -2 + 1 এটা পাবো 0, এইটা পাবো -1 + 1 এটা পাবো -1, অ্যান্ড নেক্সট ওয়ান পাবো -3 + 1 অ্যান্ড +1। এইটা তোমরা বাড়িতে করে দেখতে পারো, এই একই ফর্মাল চার্জ বেরোবে। এবার আমরা দেখি যে তিনটে স্ট্রাকচারের মধ্যে কোনটা বেশি স্টেবল। আমাদের রুল 1 কি ছিল, যে ডিস্ট্রিবিউশন অফ লোয়ার ফর্মাল চার্জ। এখানে ডিস্ট্রিবিউশন হচ্ছে -2 থেকে +1, এখানে -1 থেকে +1, এখানে -3 থেকে +1, অর্থাৎ -3 থেকে +1 প্রথমেই ক্যান্সেল। নেক্সট কোনটা -2 থেকে +1 এটাও ক্যান্সেল। তাহলে আমাদের স্টেবল স্ট্রাকচার কোনটা হবে, এইটা। অর্থাৎ CnO মাইনাস যখন আমরা ফর্মাল চার্জ ক্যালকুলেট করব বা আমরা যখন ইলেকট্রন ডট স্ট্রাকচার আঁকবো, তখন আমাদের মোস্ট স্টেবল স্ট্রাকচার হবে দিস ওয়ান। নেক্সট একটা যদি এক্সাম্পল করি, সালফেট। সালফেটটা অনেকগুলো স্ট্রাকচার হয়, তো সালফেট এই এক্সাম্পলটা যদি আমরা সঠিকভাবে জানতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটাই ক্লিয়ার বোঝা হয়ে যাবে। নাও নেক্সট হচ্ছে সালফেট, অর্থাৎ সালফেট SO4 2 মাইনাস, SO4 2 মাইনাস। সালফেটটা আমরা ড্র করা যাক। প্রথম হচ্ছে চারটেই অক্সিজেনের ডাবল বন্ড, এইটা একটা হতে পারে। আর একটা কি হতে পারে না একটা সিঙ্গেল বন্ড অক্সিজেন হয়ে গেল, বাকিগুলো সব ডাবল বন্ড। নেক্সট ওয়ান কি হতে পারে, দুটো অক্সিজেন ডাবল বন্ডে থাকলো এবং দুটো সিঙ্গেল বন্ড। নেক্সট আর কি হতে পারে না আর একটাও আমাদের সিঙ্গেল বন্ড হয়ে গেল। আর একটা কি হতে পারে, চারটেই সিঙ্গেল বন্ড।
আমি লোন পেয়ারগুলো আর আঁকলাম না, লোন পেয়ারগুলো বাড়িতে এঁকে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে বোঝা যাবে, তাহলে দেখা যাবে যে যে ফর্মাল চার্জগুলো যখন আমরা পাবো, ফর্মাল চার্জগুলো জাস্ট এইভাবে আমরা পাবো, অর্থাৎ এইখানে 2 মাইনাস পাবো, এইখানে সব জিরো, এইখানে পাবো 1 মাইনাস, এইখানে 1 মাইনাস সব জিরো এগুলো, এইখানে পাবো জিরো, অ্যান্ড এইখানে 1 মাইনাস 1 মাইনাস, এইখানে পাবো প্লাস 1, 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস, অ্যান্ড এখানে পাবো প্লাস 2, 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস। সো এবার যদি আমরা রুলগুলো দেখি যে কোনটা বেশি স্টেবল হবে, তাহলে সব থেকে বেশি চার্জ ডিস্ট্রিবিউশন কোনটাতে, বেশি চার্জ ডিস্ট্রিবিউশন আছে স্ট্রাকচার 5 অ্যান্ড স্ট্রাকচার 1-এ বেশি চার্জ ডিস্ট্রিবিউশন আছে। এইখানে -2 থেকে 0 এটা ক্যান্সেল, এটা হচ্ছে +2 থেকে -1 এটা ক্যান্সেল, এটা হচ্ছে +1 থেকে -1 এটাও ক্যান্সেল, তাহলে দুটো আছে -1 থেকে 0 অ্যান্ড 0 থেকে -1। এই দুটো স্ট্রাকচারের মধ্যে আমাদের দেখতে হবে কি, রুল 2 অ্যান্ড 3, রুল 2 অ্যান্ড 3 কি ছিল, যে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টে যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে সেটা বেশি স্টেবল হবে, আর একটা কি ছিল না সিমেট্রিক্যাল ফর্মাল চার্জ ডিস্ট্রিবিউশন। যদি ওই দুটো রুলকে আমরা কনসিডার করি তাহলে এই চার্জটা ক্যান্সেল অ্যান্ড কারেক্ট স্ট্রাকচার উড বি দিস ওয়ান। তাহলে এইভাবে আমরা কোন স্ট্রাকচারটা, কোন ক্যানোনিক্যাল স্ট্রাকচারটা মোর স্টেবল হবে সেইটা কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি। এবারে আমরা একটা টপিকে আসবো, যখন আমরা বন্ড বললাম যে আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, কোঅর্ডিনেট বন্ড, এই বন্ডগুলো ফর্মেশন করতে গেলে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। যেমন সাপোজ ধরা যাক আয়নিক বন্ড, আয়নিক বন্ডের কিন্তু অনেকগুলো ফ্যাক্টর গভর্ন করে, যেমন আয়নাইজেশন এনথালপি, ইলেকট্রন গেইন এনথালপি, ল্যাটিস এনার্জি, ডিফারেন্স ইন ইলেকট্রোনেগেটিভিটিস। এইখানের মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে ল্যাটিস এনার্জি, অর্থাৎ আয়নাইজেশন এনথালপি ক্যাটায়নের ক্ষেত্রে স্মল হবে এবং অ্যানায়নের ক্ষেত্রে ইলেকট্রন গেইন এনথালপি বেশি হলে আয়নিক বন্ড স্ট্রং হয়, এটা যে কোনো বইতেই পাওয়া যায়। এবং ল্যাটিস এনার্জিটা হচ্ছে এখানে একটা নিউ টার্ম, ল্যাটিস এনার্জি কীভাবে আয়নিক বন্ডকে এফেক্ট করে সেটা আমরা দেখব। ল্যাটিস এনার্জিটা কি না, এর ডেফিনেশনে বলা হয় যে ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজড হোয়েন এভার রিকুইজিট নাম্বার অফ গ্যাসিয়াস ক্যাটনস অ্যান্ড অ্যানায়ন্স corresponding 1 gram formula weight of the ionic compound are brought from infinite distance to the crystal lattice point। অর্থাৎ যদি একটা গ্যাসিয়াস ক্যাটন অ্যান্ড গ্যাসিয়াস অ্যানায়ন নিয়ে আমরা যদি একটা ক্রিস্টাল ল্যাটিস তৈরি করতে যাই তাহলে কতটা এনার্জি লিবারেটেড হবে, সেটাই হচ্ছে আমাদের ল্যাটিস এনার্জি। এই ল্যাটিস এনার্জির একটা ইকুয়েশন আছে, কীভাবে ক্যালকুলেট করা হয়, ইকুয়েশনটাকে বলা হয় বন্ড-ল্যান্ড ইকুয়েশন, এবং এই ইকুয়েশনটা ডিরাইভ করা হয়েছিল মোর কার্ভ থেকে, সেইটা আমি একটু বলার চেষ্টা করছি। তো মোর কার্ভটা যেটা ছিল সেটা হচ্ছে এইরকম ছিল, এটা যদি পজিটিভ হয় এটা নেগেটিভ হয়, এবং এইদিকে যদি এনার্জি যায়, বলা হচ্ছে যে মোর কার্ভের পিকচারটা ছিল এইরকম। এইদিকে যদি আমাদের ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স রাখা হয় এবং এইদিকে যদি আমাদের এনার্জি একটা কার্ভ করা হয়, তাহলে বলা হচ্ছে কি না এনার্জি ডিউ টু রিপালশন, অর্থাৎ ইলেকট্রনের সঙ্গে যে রিপালশন হয় সেইটার জন্য এনার্জি কার্ভটা পাওয়া যাবে দিস ওয়ান, দিস ফর রিপালশন, and this is the attraction between the nucleus and the electrons, অর্থাৎ this is for attraction। এই দুটো কার্ভের যদি সামেশন করা হয় অর্থাৎ রেজাল্টের নেওয়া হয় তাহলে কার্ভটা দেখতে লাগবে দিস ওয়ান, and this energy is called according to Moore ল্যাটিস এনার্জি। this is the internuclear distance at equilibrium, অর্থাৎ R equilibrium। This is the energy called lattice energy according to Moore. This is the curve known as Moore curve.
মোর কার্ভ। অ্যান্ড এই কার্ভ থেকে ডেরিভেশন করে একটা ইকুয়েশন পাওয়া গেছিল যেটাকে বলা হচ্ছে বর্নল্যান্ডে ইকুয়েশন। সেই ইকুয়েশনটা দেখতে অনেকটা এরকম, যে ইউ ইকুয়ালস টু নেগেটিভ সাইন, ওপরে আসছে এন এ জেড প্লাস জেড মাইনাস ই স্কোয়ার এ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন আর স্কোয়ার, sorry, 4 pi epsilon r and 1 minus 1 by n. This is called the Born-Lande equation. Born-Lande. This is called Born-Lande equation. এই ইকুয়েশন থেকে এখানে এটা কি, a is called the Madelung constant and n is called the Born exponent. এই দুটো কনস্ট্যান্ট এবং এদেরও ডেফিনিট ভ্যালু আছে, সেটা যে কোনো বইতে একটা চার্ট দেওয়া থাকে। This U is called the lattice energy, normally represented in kilojoule per mole. তো এই ইকুয়েশন থেকে আমাদের কিন্তু ল্যাটিস এনার্জি ক্যালকুলেট করা যায়। এইখানে আরেকটা এনার্জি আছে, সেটা হচ্ছে সলভেশন এনার্জি বা হাইড্রেশন এনার্জি। অর্থাৎ একটা কম্পাউন্ড তৈরি হয়ে গেল, একটা ক্রিস্টাল ল্যাটিস বলে একটা কোনো কম্পাউন্ড তৈরি হয়ে গেল, এবার সেই কম্পাউন্ডটা কোনো সলভেন্টে সেটা সলিউবল হবে কি না, তার জন্য একটা এনার্জি থাকে, সেটা হচ্ছে সলভেশন এনার্জি আর হাইড্রেশন এনার্জি বলা হয়। সলভেশন এনার্জি আর হাইড্রেশন এনার্জি, it is defined as an attraction due to an ion dipole interaction leads to liberation of some energy. অর্থাৎ বলা হয় যে সলভেশন এনার্জি SE যদি গ্রেটার দ্যান ইউ হয়, যদি গ্রেটার দ্যান ইউ হয় তাহলে কম্পাউন্ডটা সলিউবল হবে, অ্যান্ড সলভেশন এনার্জি যদি লেস দ্যান ইউ হয় তাহলে কম্পাউন্ডটা ইনসলিউবল হবে। হাইড্রেশন এনার্জি ডিপেন্ডস অন দ্য আয়নিক চার্জ বাই আয়নিক রেডিয়াস রেশিও। অর্থাৎ this energy, the solvation energy or hydration energy depends on charge by radius ratio. এইটা একটা টাইপ গেল যেভাবে আমরা ল্যাটিস এনার্জি ক্যালকুলেট করা যায়। আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে বর্ন হেভার সাইকেল। সেটাও আমি একটু বলে দিচ্ছি যে বর্ন হেভার সাইকেল দিয়ে কিভাবে ল্যাটিস এনার্জি ক্যালকুলেট করা যায়। বর্ন হেভার সাইকেল বলছে যে সাপোজ ধরা যাক Na আর ক্লোরিন দিয়ে আমাদের NaCl তৈরি হচ্ছে, সোডিয়াম অ্যান্ড ক্লোরিন দিয়ে আমাদের NaCl তৈরি হচ্ছে। সোডিয়াম নর্মাল সলিড থাকে অ্যান্ড ক্লোরিন নর্মাল গ্যাস থাকে, এখান থেকে NaCl তৈরি হচ্ছে। NaClটাও কিন্তু সলিড না। সোডিয়াম একটা এলিমেন্ট সলিড এবং ক্লোরিন Cl2 একটা ডাইঅ্যাটমিক এলিমেন্ট, সেইটা একটা গ্যাসিয়াস মলিকিউল, গ্যাসিয়াস এলিমেন্ট থেকে NaCl একটা কম্পাউন্ড তৈরি হচ্ছে সলিড। এটা তো নিশ্চয়ই ওয়ান স্টেপ প্রসেস হবে না। যদি ওয়ান স্টেপ প্রসেস হয় এবং তার এনার্জিটাকে যদি আমরা ফরমেশন এনার্জি বলি, তাহলে এই দুটো এলিমেন্ট থেকে আমাদের কি করে NaCl তৈরি হচ্ছে, নিশ্চয়ই অনেকগুলো স্টেপ আছে। যেমন সোডিয়ামটা প্রথমে সোডিয়াম গ্যাস হবে, সেইখান থেকে Na প্লাস ক্যাটায়ন হবে। ক্লোরিন ডাইঅ্যাটমিক থেকে প্রথমে মনোঅ্যাটমিক হবে, সেইখান থেকে অ্যানায়ন তৈরি হবে, এবং এই ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন মিলে আমাদের NaCl এ যাবে। অর্থাৎ এই যে গ্যাসিয়াস ক্যাটায়ন অ্যান্ড গ্যাসিয়াস অ্যানায়ন তৈরি হলো, এর দরুন যে NaCl কম্পাউন্ডটা তৈরি হলো, এটাই আমরা পড়লাম কি ল্যাটিস এনার্জি। সোডিয়াম সলিড থেকে গ্যাস হচ্ছে মানে কি না, সাবলিমেশন এনার্জি। গ্যাস থেকে প্লাস চার্জ হচ্ছে, অর্থাৎ নিউট্রাল থেকে প্লাস চার্জ হচ্ছে, আমরা এটা আগের চ্যাপ্টারেই পড়েছিলাম, এটার নাম হচ্ছে আয়নাইজেশন এনার্জি। ডাইঅ্যাটমিক থেকে মোনোঅ্যাটমিক হচ্ছে, অর্থাৎ এটা ডিসোসিয়েশন এনার্জি। দেন নিউট্রাল থেকে আমাদের একটা অ্যানায়নে কনভার্ট হচ্ছে, অর্থাৎ সেটা হচ্ছে ইলেকট্রন গেইন এনথালপি। বর্ন হেভার বললেন যে ডেল্টা HF ইজ এ সামেশন অফ অল দিস এনার্জিস, অর্থাৎ ডেল্টা HF ইকুয়ালস টু ডেল্টা HS প্লাস ডেল্টা HIE প্লাস ডেল্টা HD প্লাস ডেল্টা HEG প্লাস ইউ। এইখান থেকেও আমাদের ইউটা ক্যালকুলেট করা যায়।
দিস ইজ এ পার্ট অফ ওয়ান ইম্পর্টেন্ট পার্ট অফ আয়নিক বন্ড। আর একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ডে, অর্থাৎ ভ্যারিয়েবল ভ্যালেন্সি বের করা। ভ্যারিয়েবল ভ্যালেন্সিটা আমাদের কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা অনেক দিন ধরেই দেখেছি যে আয়রনের দুটো ভ্যালেন্সি পাওয়া যায়, কপারের দুটো ভ্যালেন্সি পাওয়া যায়, ফসফরাসের দুটো ভ্যালেন্সি পাওয়া যায়, 3 and 5। তো এই ভ্যারিয়েবল ভ্যালেন্সিগুলো কি করে আসে? সাপোজ আমরা যদি তিনটে এক্সাম্পল নিই, ফসফরাস, সালফার অ্যান্ড ক্লোরিন, তাহলে আমাদের বোঝা যাবে। ফসফরাসের অ্যাটমিক নাম্বার হচ্ছে 15, অর্থাৎ ভ্যালেন্স সেলের ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে না 1s2 2s2। আমরা যদি পুরো ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখি তাহলে কি হবে 1s2 2s2 2p6 3s2 3p6, এখানে 3p5 হবে। অর্থাৎ যদি ভ্যালেন্সিয়ালি ইলেকট্রনিক কনফিগারেশন লিখি তাহলে কি হবে না এখানে 3s যদি লিখি, আর এখানে যদি 3p লিখি, 3p, এখানে একটা 3d আমরা এঁকে রাখলাম। না তাহলে 3s এ কি আছে, এই ইলেকট্রনটা আছে, এইটাই হচ্ছে ফসফরাস ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে নর্মাল অর্থাৎ গ্রাউন্ড স্টেটে আমাদের ফসফরাসের কটা সিঙ্গেল ইলেকট্রন আছে? একটা। অর্থাৎ অর্থাৎ তাহলে ফসফরাসের আমাদের ভ্যালেন্সি কত হবে না, ফসফরাসের সরি এখানে 3p3 আছে, হ্যাঁ ফসফরাসের 3p3, এবং এখানে হলো ফসফরাসের গ্রাউন্ড স্টেটে ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 3। অর্থাৎ তিনটে যে কটা সিঙ্গেল ইলেকট্রন থাকবে সেটি হচ্ছে তার ভ্যালেন্সি হবে। এটি আমরা আগের ক্লাসেও পড়েছি। তাহলে অর্থাৎ গ্রাউন্ড স্টেটে ইলেকট্রনিক কনফিগারেশন হবে 3। যদি এক্সাইটেড স্টেটে হয়, এক্সাইটেড স্টেটে কি হয়ে যাবে, এক্সাইটেড স্টেটে হবে এই যে 3s এর ইলেকট্রনটা আছে, এই 3s এর ইলেকট্রনটা জাম্প করে 3d তে চলে যাবে। অর্থাৎ এখন কটা ইলেকট্রন হলো, এখন হলো 5টা সিঙ্গেল ইলেকট্রন, অর্থাৎ ফসফরাসের এখন ভ্যালেন্সি হয়ে গেল 5। সিমিলারলি যদি আমরা সালফারে করি, সালফার ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 16 এবং 3p4 হবে। তো সালফারে হচ্ছে একটা ইলেকট্রন বাড়লো, তাহলে সালফারে গ্রাউন্ড স্টেটে ইলেকট্রনিক কনফিগারেশন 2। যদি ফার্স্ট এক্সাইটেড স্টেটে যাই তাহলে ফার্স্ট এক্সাইটেড স্টেটে থাকবে 4, অর্থাৎ 1 2 3 4 ফার্স্ট এক্সাইটেড স্টেটে। দেন যদি থার্ড এক্সাইটেড স্টেটে যাই তাহলে কত থাকবে না, থার্ড এক্সাইটেড স্টেটে গেলে এই ইলেকট্রনটা এইখানে জাম্প করবে, অর্থাৎ থাকবে 6। সিমিলারলি যদি আমরা ক্লোরিনের ক্ষেত্রে দেখি, ক্লোরিন 17, ক্লোরিনের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে হবে 3p5। এই ক্লোরিনটাই আমি প্রথমে লিখতে গিয়েছিলাম 3p5। ওকে, যদি 3p5 বলা হয় তাহলে ক্লোরিনের প্রথমে গ্রাউন্ড স্টেটে থাকবে 1, নেক্সট এক্সাইটেড স্টেটে থাকবে 3, নেক্সট এক্সাইটেড স্টেটে থাকবে 5, অ্যান্ড লাস্ট এক্সাইটেড স্টেটে থাকবে 7। অর্থাৎ ক্লোরিনের 4টে ভ্যারিয়েবল ভ্যালেন্সি পাওয়া যায় ক্লোরিন বা আয়োডিনের ক্ষেত্রে 1 3 5 7। না আমরা আয়নিক এবং কোভ্যালেন্ট বন্ড নিয়ে কয়েকটা জিনিস ডিসকাশন করলাম, এছাড়া কোঅর্ডিনেট বন্ড নিয়ে করলাম। একটা ছোট টপিক বলে আমরা আজকের এই পার্টটা জাস্ট শেষ করব, সেটা হচ্ছে হোয়াট ইজ আয়নিক পোলারাইজেশন, অর্থাৎ একটা আয়নিক বন্ড থেকে কোভ্যালেন্ট বন্ডের ট্রান্সফরমেশনটা কিভাবে হচ্ছে। এইখানে আয়নিক পোলারাইজেশনের ব্যাপারটা আসছে। অর্থাৎ বলা হচ্ছে কি, when an ionic compound contains a small cation and large cation, the positively charged cation attracts the outermost electrons of an anion and repels its positively charged nucleus. This results in distortion or polarization of the anion. এইটাকে যদি আমরা স্কিম্যাটিক ডায়াগ্রাম দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি তাহলে আমরা বুঝে যাবে আয়নিক পোলারাইজেশন জিনিসটা কি। অর্থাৎ যদি আমরা একটা স্মল ক্যাটায়ন এবং স্মল অ্যানায়ন নিয়ে নিই, লার্জ অ্যানায়ন নিয়ে নিই, স্মল ক্যাটায়ন যদি নিই C+ এবং একটা লার্জ অ্যানায়ন নিচ্ছি A-, তো সেইখান থেকে কি হবে না, সেইখান থেকে অর্থাৎ পজিটিভলি চার্জ ক্যাটায়নটা অ্যাট্রাক্ট দি আউটারমোস্ট ইলেকট্রনস অফ দ্য অ্যানায়ন, এবং এখানে একটা ডিস্টরশন তৈরি হবে। অর্থাৎ এইটা প্লাস হবে,
সি প্লাস, এবং এইটা হবে অ্যানায়ন এ মাইনাস তৈরি হলো। নাও এখান থেকে কি হবে না, ফরমেশন অফ পোলারাইজড কোভ্যালেন্ট বন্ড একটা তৈরি হবে, অর্থাৎ একটা ডেল্টা দেওয়া কম্পাউন্ড তৈরি হবে, এ ডেল মাইনাস সি ডেল পজিটিভ। এবং এই পোলারাইজড যে কোভ্যালেন্ট বন্ড তৈরি হলো, এখান থেকে আমাদের লাস্টলি কনভার্সন অফ পোলারাইজড বন্ড টু পারফেক্ট কোভ্যালেন্ট বন্ড তৈরি হবে, সিএ। অর্থাৎ আমাদের একটা স্মল ক্যাটায়ন এবং লার্জ অ্যানায়ন যদি থাকে, সেইখানে কিন্তু আয়নিক বন্ড থেকে কোভ্যালেন্ট বন্ড হওয়ার গ্রেটার চান্স আছে, গ্রেটার পসিবিলিটি রয়েছে। এইখান থেকে ফ্যাজান্স রুল আসে। ফ্যাজান্স রুল বলে যে যত ক্যাটায়নের সাইজ ছোট হবে এবং অ্যানায়নের সাইজ বড় হবে, তত ভালো তার একটা কম্পাউন্ডের কোভ্যালেন্ট ক্যারেক্টারটা বাড়বে। এছাড়া যদি কোনো কম্পাউন্ডের কনফিগারেশন, ইলেকট্রনিক কনফিগারেশন যদি NH2 NP6 হয়ে থাকে, এবং কোনো কম্পাউন্ডে যদি ইলেকট্রনিক কনফিগারেশন NH2 NP6 ND10 হয়ে থাকে, ওই যে D10 যে ইলেকট্রন এলিমেন্টগুলো থাকবে তাদের কিন্তু কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে। এছাড়াও আমাদের একটা অনেকগুলো ছোটোখাটো টপিক আছে, যেমন আয়নিক পোটেনশিয়াল। আয়নিক পোটেনশিয়াল বলা হয় ফাই হচ্ছে চার্জ বাই রেডিয়াস রেশিও। বলা হয় যদি ফাই বাড়ে তাহলে কিন্তু কোভ্যালেন্সিও বাড়বে, অর্থাৎ কোভ্যালেন্ট ক্যারেক্টারটা বাড়বে, কিন্তু সাইমেন্টেনিয়াসলি মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়েলিং পয়েন্ট কিন্তু ডিক্রিজ করবে। অর্থাৎ ফাই বাড়লে মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়েলিং পয়েন্ট ডিক্রিজ করে এবং কোভ্যালেন্সি বাড়ে, এবং কোভ্যালেন্সি বাড়লে সলিবিলিটি ইন নন পোলার সলভেন্ট বাড়ে অ্যান্ড সলিবিলিটি ইন পোলার সলভেন্টস কমে। এছাড়া যত বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে তত বেশি কিন্তু কম্পাউন্ডটা কালার্ড হবে, অর্থাৎ হোয়াইট টু কালার্ড কম্পাউন্ডে তৈরি হবে। তো এই পর্যন্ত আমরা আজকে করলাম। নেক্সট দিন আমরা করব এই যে আমরা এতগুলো যে কম্পাউন্ড আমরা পড়লাম, বা এতগুলো যে বন্ড আমরা ডিসকাস করলাম, সেই যে এই বন্ডগুলো দিয়ে যে কম্পাউন্ডগুলো তৈরি হচ্ছে, সেই কম্পাউন্ডগুলোর জিওমেট্রি কীরকম, স্ট্রাকচার কীরকম, সেই বন্ডগুলোতে বন্ড যেগুলো ইলেকট্রন তৈরি করছে তাদের এফেক্ট কতটা, এবং যে ইলেকট্রনগুলো এক্সেস করে আছে অর্থাৎ লোন পেয়ার যাদেরকে আমরা বলি, তা সেইগুলোর এফেক্ট কতটা একটা কম্পাউন্ডের জিওমেট্রি বা শেপ ডিটারমাইন করার জন্য। এই নিয়ে আমাদের তিনটে থিওরি আছে, অর্থাৎ ভ্যালেন্স বন্ড থিওরি, ভিএস ইপিআর থিওরি এবং এমওটি অর্থাৎ মলিকুলার অরবিটাল থিওরি। এইগুলো নিয়ে আমরা নেক্সট দিন ডিসকাস করব। থ্যাংক ইউ।